আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৬৭ এর শেষাংশ। আবিরের নিগড় আখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অবিনিবিষ্টের ন্যায় আবিরের জল সিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়েছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব চাপড়ে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখন গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থতমত গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দেব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গুলগুল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন। জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানবীরকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যেই মেঘ আবেগময়ী কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিতারণ অনুভূতিরা বক্ষস্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো, বলুন না, কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রুকুচকে গুরুবার কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানে দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে। ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে এসেছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবিরাজ আদর খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কলটা কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আটকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দেখবে দেখ। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থতমত কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুবার কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবির ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢুক গেলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কখন কাটবেন? আমার লজ্জা লাগছে। আবির নিরুদ্যম কণ্ঠে জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ বাড়ি করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ, আর একবার চোখ খুললে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাটখাট গলায় জ্বলানো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দেবেন। আবির আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে প্রখর করছে আবির। মেঘের ফর্সা কপলের নিরকশ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17 মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে, চোখে আলো লাগছে।
মেঘ ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ডাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর বাস ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব বেশি উঠল। মেঘ তৎক্ষণাৎ গার কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগড় দৃষ্টিতে মেঘের দিকে চাইছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি ছাপদারি আর নেশাক্ত দৃষ্টি দেখে সুবিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, গুড মর্নিং স্পেরো। আবিরের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্বেদ আবিষে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্ফল চোখে তাকিয়ে আছে। আবির একগাল হাসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘে আবার সর্বশক্তি দিয়ে সাপ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কল কাটতে বলছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটেনি। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠে এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আকম্বিত পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাজবাড়ি কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অনন্তেই মেঘের চোখ জুড়ে লালিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন একটু অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। বাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার খুবই রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজট দিয়ে উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হলো। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কল বেজে যাচ্ছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের চলচ্চিত্র উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, আবিরের ভেজা চুল, রুমজ বুকে নির্দম পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢুক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি। আবির মেঘে সরে বলল, সরি বললেই কি আমার মানিজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, দূর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পরে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকেও কল দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন রং করা কোথা থেকে শিখছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ পেংচি কাটলো। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10-15 মিনিটের মধ্যেই একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাইপ সঙ্গে জুতো পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাল্লাহ। কিন্তু কি? হাউ ডু আই বিট দ্য পিঙ্ক ফিঙ্গার নাও? আমি এখন কনিষ্ঠ আঙ্গুলে কিভাবে কামড় দেব? ইন এ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটাই কেন এত সুখ হেই যুবক। আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন।
এটা বলবেন না? মেঘ নিজের মাথায় ঘাটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন। কই, আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষ দেখে, আপনার দোষ দেখেই না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করেই কল দেব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। মুজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলছেন, কিন্তু আবির বলছে আরও 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিচ্ছু বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল, আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, ফোন বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানবীরের কল আসছে। অসময়ে তানবীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজর পড়ছে না। বয়ে বয়ে কল রিসিভ করলো। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেয়নি। কোথায় আছো বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না, বলো। অন্য জায়গার নাম বলতেই তানবীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যেই তানবীর বাইক সমেত হাজির হলো। অন্য তানবীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এক্ষুনি চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না, বনু ঘুমাচ্ছে। তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি। এটা আপনাকে কে বলছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানবীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এই অবস্থায় বনুকে রাগালে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানবীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানবীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তারা। গুতুলি লগ্নে সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানবীর কয়েক মুহূর্ত আকাশের দিকে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃতভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানবীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা আকম্বাক আর চোখে তাকাতেই তানবীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতে তানবীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে দিয়ে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর 2 বার ভ্রু নাচালো। তানবীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানবীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইয়াকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকম্বাদ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে আসলো। বন্যা প্রক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানবীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে বাড়ি কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়ে এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা। চিনতে পেরেছ? আকম্বাদ তানবীরের চোয়াল শক্ত হয়ে গেছে। কপালে আরো কয়েকটা ভাঁজ পড়ল। 2 চোখ অগ্নিয়গিরির লাবার ন্যায় টকবক করছে। অক্ষি পেটা ব্যথা অনুভব করছে। বন্যা ততক্ষণে স্বাভাবিক দৃষ্টিতে তানবীর আর ওই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না
কে এই মেয়ে? সে ভাবছে পরিচিত, বান্ধবীও অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখ মুখ তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বর্ণার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়েকে উচ্চস্বরে বলে উঠল, তানভীর। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়েকে উচ্চস্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনল না, রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো, বুকের ভেতরটা আকম্বাত মুছর দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না, এই সেই মেয়ে যা তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নি কণ্ঠে বলল, বন্যা আসতে বলছি তোমাকে। বন্যা থতমত খেয়ে ছুটে গেল, চুপচাপ বসে পড়ল বাইকের পেছন সিটে। তবে বারবারের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল, আজ থেকে ভাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভিতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। বন্যা মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা নিশ্চুপ। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর গড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা 2-3টা দোকান পেরিয়ে হঠাৎই খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো তানভীর দোকান থেকে কি কিনছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে ডাকছিলাম, তুমি শুনোনি? সরি। বন্যা আবার হাঁটতে শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার। আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্য দিনের মতো তানভীর আজ জোর গলায় কিছু বলতে পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, কিন্তু যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্বই থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যাও বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মুখলেস মিয়ার দোকানের সামনে আসতেই মুখলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামতে বলায় তানভীর অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে তাকিয়ে এগিয়ে গেল। মোখলেস মিয়া দোকানের পাশে বন্যার আব্বুর কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করা জামাকাপড় মুখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মুখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই রিদ্ধি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেয়। তানভীর বাইক থেকে গাড় ঘুরিয়ে রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মুখলেস মিয়া নজর পড়ে তানভীরের উপরে। তানভীরের তাকানো দেখে মুখলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করে, পুলাই এমনে তাকায় আছে কেন? ভাড়া দাওনি? বন্যা কিছু বলার আগে মুখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চ স্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবুও আমার বউয়ের দিকে এভাবে তাকাইয়া থাকো না। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা, আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতো যেতে হবেই। এটা বন্যা ভুলে গেছিল। ভেবেই রাগ লাগছে। মুখলেস মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফট প্যাকটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মুখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলস পাকোড়া বানাতে শুরু করলো। বিমার আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথা জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত, 8-10 পদের পাকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফুস করে উঠল।
আকলিমা খান কপট রাগে সরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞর মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেক ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানবীর বাসায় আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্না করে দেখে শান্ত কণ্ঠে বলল, বনু 1 কাপ কফি করে দিবে? আনছি। মেঘ কফি করে পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানবীর চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের বয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসায় কাছে দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানবীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আঁকি যুগল আরো বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছ? না। মেঘ আকম্বাদ সুপায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দেবে, তুমি থাপ্পড় দিলে না কেন? তানবীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবে। তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখছে? বন্যার সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি। বুঝছি, তুমি কিচ্ছু পারবা না, আবির ভাইকে বলতে হবে। তানবীর হাত ছেড়ে ভীতু কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এমন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানো যায় পরপর আবিরের কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করছি? কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবুও আপনি বাসায় ফিরবেন না। এটাকে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূর আসিনি। বাংলাদেশে তারা 3 প্রজেক্ট করলেই এর সমান বেনিফিট পেয়ে সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে আসছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে 3 মাসের উপর সময় নিচ্ছি, যেন আব্বু চাচ্ছেও কিছু বলতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাকে অনেক টাকা আছে, আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার তো এত টাকা লাগে না। আবির মুস্কি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওইখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছা হয় কিনিস, আর বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান, তবুও চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কেন দেবে আপনাকে? কে দেবে আপনাকে? আমার টাকা আমি নিতে এসেছি, কে দেবে আবার কি? এখানে স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম, যদিও সব কিছু উনিই ম্যানেজ করে দিয়েছিলেন। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার করে কিনে দিয়েছিলাম, কারণ আমার কাছে ওনার একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিংয়ে আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করেছি তার থেকেও বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানবীর আর রাকিব ব্যতীত এই কথা কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্ছো এসব জানতে পারলে কীভাবে রিয়েক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি। সব কথা শুনে রাজবাড়ি কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতা প্রমাণ দিতে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো,
রাগ করেছিস? না, রাগ করব কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্য ভেবেচিন্তেই নিয়েছেন। বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমদ খান আর মোজাম্মেল খানের মধ্যে মলমানল্য চলছে। সারাদিন খাওয়া নেই, যে যার রুমে শুয়ে আছেন। বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পর ফুপ্পি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাই আসতেন। আজ ইচ্ছে করি আরিফ আসেনি। প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার। মেঘের ফুপ্পি প্রথমে মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? কেমন থাকবো? এই বয়সে এসে তোমাদের ভাইয়ে ভাইয়ে কেন দ্বন্দ্ব মেতেছ? আমি কি বলবো? ভাইজানের যা মন চায় তাই করছেন। কিছু বললে উনি রেগে যান, বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো ওনার স্বভাব, যা বলবে তাই করবে। সমস্যা কি নিয়ে? সমস্যা তো অনেক কিছু নেই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এ কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাখ। আমার নাকি গুরুত্ব দেই না। উনি একা পরিশ্রম করে সবকিছু করেছেন, উনি যা বলবেন তাই হবে। আরও অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে ভাঙতে কথা বোঝাতে যাচ্ছেন? ও কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম। তুমি বললে সংসার ভাগ করে ফেলি। বলছি না মরেছি। আমার সাথে কথা তো বললোই না, এমনকি এটাও বলছেন আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালও ভালো, তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তানবীর, আবির কি বলে? আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ, তবুও আবির দেশে আসছে না। এছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল, সেই আগে আবিরের সঙ্গেও কথা বলেন না। এখন করণীয় কি? দেখ তুই মানাতে পারিস কিনা। মাহমুদা খান মোজাম্মেল খানের রুমে এসে বেরিয়ে আলী আহমদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতেই আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি তার পক্ষে কথা বলতে আসছিস? না ভাইজান, আমি আপনার মুখে শুনতে চাই ঘটনা কি। ঘটনা কিছুই না, মোজাম্মেল অত্যাচার আর সহ্য হচ্ছে না। কেন? ভাই কি করেছেন? তানবীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না, কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেই। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিকমতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব? উল্টো সে গর্ব করে, সে সারাক্ষণ আমার পিছনে লাগে। সে যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এজন্য সেদিন রাগে বলেছিলাম, ওর মতো চিন্তা ভাবনা আমার থাকলে আমি একাই এই সংসারটাকে এতদূর টানতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বোঝাতে দিয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে, অথচ সে বুঝছে আমার সংসার ভাঙতে যাচ্ছি। এজন্য আমিও বলছি, ও যদি চাই বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু তানবীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের উপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। চলবে। এই পর্যন্ত ছিল মিত্র ভালোবাসি তোকে পর্ব 66। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে, কিন্তু এখানে আমাদের অনেক কারেন্টের সমস্যা, যার কারণে সঠিক কথা আপলোড দিতে পারছি না। সবাই একটু মানিয়ে নিন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।